নমস্কার দর্শক বন্ধুরা, জয় শ্রী অমরনাথ। অমরনাথ যাত্রা শুধুমাত্র একটি তীর্থযাত্রা নয়, এটি এমন এক পথ যেখানে মানুষ পাহাড়ের দিকে হাঁটে কিন্তু আসলে পৌঁছায় নিজের অন্তরের শিবের কাছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন অমরনাথ যাত্রায় যাওয়ার আগে কিভাবে প্রস্তুতি নিতে হবে, মেডিকেল রেজিস্ট্রেশন বা কি কি সঙ্গে নিতে হবে। এমনই অনেক ধরনের জিজ্ঞাসা আমি পেয়েছি। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সেইগুলো জানব এবং সেই জিজ্ঞাসাগুলো পূরণ করার চেষ্টা করব। অমরনাথ যাত্রা 2026-এর সম্পূর্ণ প্রস্তুতি আজকের এই ভিডিওতে আমরা দেখব। যদি আপনি সত্যি যাত্রায় যাওয়ার কথা ভাবছেন তাহলে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অমরনাথ যাত্রার সম্ভাব্য সময়সূচি। প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। অমরনাথ যাত্রা 2026 কবে শুরু হতে পারে? সরকারি ঘোষণা এখনো না হলেও বিভিন্ন সূত্র অনুযায়ী সম্ভাব্য সময়সূচি কিছুটা এমন হতে পারে। যেমন সম্ভাব্য যাত্রা শুরু হতে পারে 30শে জুন থেকে 2রা জুলাইয়ের মধ্যে। প্রথম পূজা হবে 29শে জুন। সম্ভাবনা রয়েছে যে অমরনাথ যাত্রার জন্য মেডিকেল চেক আপ বা সিএইচসি এবং রেজিস্ট্রেশন দুটোই এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, এই তারিখগুলো এখনো কিন্তু চূড়ান্ত হয়নি। যখনই শ্রী অমরনাথ সাইন বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে তখনই আমরা নিশ্চিতভাবে জানতে পারব যাত্রার সঠিক শুরুর তারিখ কবে, রেজিস্ট্রেশন শুরুর দিন কবে এবং মেডিকেল পরীক্ষার সম্পূর্ণ নিয়ম। তারিখ ঘোষণা হওয়ার পরই শুরু হয় যাত্রার আনুষ্ঠানিক প্রস্তুতি। কিন্তু তার আগেই একজন যাত্রীর নিজের জন্য সঠিক প্রস্তুতি নেওয়া খুবই জরুরি। কারণ অমরনাথ যাত্রা শুধু একটি তীর্থ নয়, এটি একটি কঠিন পাহাড়ি পথ যেখানে শরীর, মন এবং বিশ্বাস তিনটিকেই প্রস্তুত থাকতে হয়। আর সেই কারণেই আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে আলোচনা করব অমরনাথ যাত্রা সম্পূর্ণ করার জন্য ঠিক কিভাবে প্রস্তুতি নিতে হবে। কম্পালসারি হেলথ সার্টিফিকেট বা সিএইচসি। অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হয় তা হলো মেডিকেল চেক আপ এবং হেলথ সার্টিফিকেট সংগ্রহ করা। অমরনাথ যাত্রার জন্য একটি নির্দিষ্ট মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হয়, যাকে বলা হয় কম্পালসারি হেলথ সার্টিফিকেট বা সিএইচসি। অনেকেই ভাবেন আগে থেকে করা কোনো মেডিকেল রিপোর্ট বা চেক আপই যথেষ্ট, কিন্তু বাস্তবে তা নয়। শ্রী অমরনাথ সাইন বোর্ড একটি নির্দিষ্ট সিএইচসি ফর্ম প্রকাশ করে। এই ফর্মেই সাইন বোর্ড অনুমোদিত ডাক্তার বা হাসপাতাল থেকে মেডিকেল পরীক্ষা করাতে হয়। তারপর সেই ফর্ম জমা দিয়ে যাত্রার রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। তাই আগে থেকে করা কোনো মেডিকেল চেক আপ অমরনাথ যাত্রার জন্য সাধারণত গ্রহণ করা হয় না। আমি আরো একবার আপনাদের সুবিধার্থে বলে রাখি যে অমরনাথ সাইন বোর্ড একটি নির্দিষ্ট সিএইচসি ফর্ম প্রকাশ করে, সেই ফর্ম পূরণ করে সার্টিফিকেট গ্রহণ করতে হবে।
আর সেই সার্টিফিকেটই রেজিস্ট্রেশনের কাজে লাগবে। আগে থেকে কোনোভাবে অন্য কোনো মেডিকেল চেক আপ বা সার্টিফিকেট অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশনের জন্য গ্রহণযোগ্য নয়। খুব শীঘ্রই শ্রাইন বোর্ড অনুমোদিত ডাক্তারদের তালিকা এবং হাসপাতালের তালিকা প্রকাশ করবে। সেই তালিকা অনুযায়ী আপনার কাছাকাছি নির্দিষ্ট হাসপাতাল থেকে এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট বা CHC করাতে হবে। ডাক্তারদের তালিকা, হাসপাতালের তালিকা এবং CHC ফর্ম, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি একটা পুরনো CHC ফর্ম দেখাতে পারি, 2025-এর বা তারও আগের। এইরকমই ফর্মটা হয়, কিন্তু এই ফর্ম চলবে না। 2026-এ শ্রাইন বোর্ড যে ফর্মটা রিলিজ করবে সেই ফর্মটার প্রিন্ট আউট নিয়ে তবেই ফিল আপ করতে হবে। আর তাই যদি আপনি অমরনাথ যাত্রার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন, কারণ এই রকম ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আগামী দিনে আসতে চলেছে পর পর। তাই সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলটিকে ফলো করে রাখুন। রেজিস্ট্রেশন প্রসেস। অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন সাধারণত দুইভাবে করা হয়। এক হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন, যেখানে আপনি সরাসরি শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। সেখানে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করবেন। আপনার যাত্রার তারিখ ও রুট নির্বাচন করে দিতে হবে এই অনলাইনে, তাহলেই আপনার রেজিস্ট্রেশন হতে পারে। এই অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসটাও অনেকটা ইজি অ্যাকচুয়ালি, কিন্তু এখানেও কিন্তু আপনাকে মেডিকেল সার্টিফিকেট আপলোড করতে হতে পারে। শুধু মেডিকেল সার্টিফিকেট নয়, আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা অন্য কোনো ডকুমেন্টস যদি চায় সেগুলো দিতে হবে। তারপরে আপনাকে 3 কপি ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে আপনাকে যাত্রা পারমিট দেবে। আর মনে রাখবেন, এখানে আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে 150 টাকা রেজিস্ট্রেশন ফি অমরনাথ যাত্রার জন্য। এটাতে গেল অনলাইন রেজিস্ট্রেশন। আর একটা উপায় হচ্ছে, সেটা হচ্ছে অফলাইন রেজিস্ট্রেশন। এই অফলাইন রেজিস্ট্রেশন করা হয় নির্দিষ্ট কিছু ব্যাংকের মাধ্যমে। যেসব ব্যাংকের কথা আমি বহুবার বিভিন্ন ভিডিওতে বলেছি, যে কেবলমাত্র 4টি ব্যাংকে এই অফলাইন রেজিস্ট্রেশনগুলো হয়। সেগুলি হলো PNB অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক, ইয়েস ব্যাংক এবং SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই 4টি মাত্র ব্যাংকে অমরনাথ যাত্রায় রেজিস্ট্রেশন হয়। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এটা খুব জরুরি, যে এই ব্যাংকগুলোর সব শাখায় কিন্তু রেজিস্ট্রেশন হয় না। মানে যেখানে যেখানে SBI ব্রাঞ্চ আছে সেখানে যে রেজিস্ট্রেশন হবে তা কিন্তু নয়, কারণ সব ব্রাঞ্চে হবে না। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ অর্থাৎ জেলা ভিত্তিক নির্দিষ্ট কিছু ব্যাংক শাখার তালিকা প্রকাশ করে। অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টের SBI ব্যাংকের যে সমস্ত ব্রাঞ্চগুলো আছে সব ব্রাঞ্চে কিন্তু রেজিস্ট্রেশন হবে না, কিছু নির্দিষ্ট ব্যাংকে হবে। তার তালিকা শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড প্রকাশ করে। সেই তালিকা অনুযায়ী আপনাকে আপনার কাছাকাছি নির্দিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে নিজে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার হয়ে অন্য কেউ বা অন্যের হয়ে আপনি গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন না, মনে রাখবেন। কারণ এবছর থেকে EKYC সম্পূর্ণ না হলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে না। এখন প্রশ্ন হলো, এই EKYC-টা কি? EKYC আর কিছু না, আপনার বায়োমেট্রিক ভেরিফিকেশন।
আপনি আধার কার্ডটা জমা দিলেই ওখানে আপনাকে আঙুলের ছাপ বা চোখের মনির স্ক্যান করে পরীক্ষা করবে, ভেরিফিকেশন করবে যে আপনি সত্যি অরিজিনাল এই আধার কার্ড অনুযায়ী কিনা। সেইটাকে বলা হয় বায়োমেট্রিক ভেরিফিকেশন, আর এটাকেই বলা হয় EKYC। তো এইটা না করলে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না। আর অমরনাথ যাত্রার জন্য কারা যেতে পারবে? অমরনাথ যাত্রার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার নিয়ম আছে, যেমন মিনিমাম বয়স হতে হবে 13 বছর। 13 বছরের কম কাউকেই অমরনাথ যাত্রায় অ্যালাউ করা হয় না। ম্যাক্সিমাম বয়স কত? 70 বছর। অর্থাৎ 13 থেকে 70 বছরের মধ্যে ভক্তরা অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়া আর কি একটা নিয়ম আছে না, 6 সপ্তাহের বেশি গর্ভবতী মহিলাদের যাত্রায় অনুমতি দেওয়া হয় না। অর্থাৎ 6 সপ্তাহের কোনো প্রেগনেন্ট মহিলা অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করতে পারবে না। তাহলে 3টে জিনিস মনে রাখতে হবে: মিনিমাম বয়স 13 বছর, ম্যাক্সিমাম বয়স 70 বছর, আর 6 সপ্তাহের প্রেগনেন্ট মহিলারা অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করতে পারবে না। রেজিস্ট্রেশন করার সময় প্রতি যাত্রীর জন্য 150 টাকা ফি দিতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আপনার আঙুলের বায়োমেট্রিক EKYC নেওয়া হবে, তাই নিজেই ব্যাংক শাখায় উপস্থিত থাকতে হবে। তা না হলে আপনার রেজিস্ট্রেশন হবে না। অন্যের হয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। যার যা রেজিস্ট্রেশন দরকার তাকে উপস্থিত হতে হবে। তবে ব্যাংকে যাওয়ার আগে আপনাকে একটি বিষয় ঠিক করে নিতে হবে, আপনি কোন রুট দিয়ে যাবেন এবং কোন তারিখে যাত্রা করতে চাইছেন। কারণ রেজিস্ট্রেশনের সময় আপনাকে এই তথ্যগুলো ইমিডিয়েট দিয়ে দিতে হবে। আপনি সেখানে যদি ডিসিশন নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাকে লাইন থেকে সরিয়ে দেওয়া হবে। তো আগে থেকেই আপনাকে ফিক্স করে নিতে হবে যে আপনি কোন রুট দিয়ে যাত্রা করতে চাইছেন, অর্থাৎ বালতাল দিয়ে না পহেলগাম রুট দিয়ে। দুটো রুট আছে, দুটো রুটের মধ্যে যে কোনো একটা রুট আপনাকে ফিক্স করে নিতে হবে, আর তারিখটা কোন তারিখে যাবেন সেটা ফিক্স করে নিতে হবে। এখানে একটা বিষয় খুবই জানা জরুরি, রেজিস্ট্রেশন সাধারণত খুব দ্রুত পূর্ণ হয়ে যায়, কারণ প্রতিটি নির্দিষ্ট ব্যাংকের শাখায় প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যক রেজিস্ট্রেশন করা হয়। ধরুন কোনো একটি ব্রাঞ্চে প্রতিদিন প্রায় 100 জন যাত্রীর রেজিস্ট্রেশন করা হয়। সেই দিনে রেজিস্ট্রেশন নির্দিষ্ট সংখ্যা পূর্ণ হয়ে গেলে বাকি যাত্রীদের রেজিস্ট্রেশন পরের দিন আবার শুরু হবে। অর্থাৎ 100 জন যাত্রী যদি রেজিস্ট্রেশন হয়ে যায়, তার পরের যে সমস্ত যাত্রীরা আছে সেই দিনে কিন্তু আর রেজিস্ট্রেশন হবে না, পরের দিনে আবার যেতে হবে। তাই অনেক সময় দেখা যায় ব্যাংকে গিয়ে সেদিন আর রেজিস্ট্রেশন করা গেল না। তবে এখানে একটা কথা মনে রাখবেন, অযথা হুড়োহুড়ি বা তাড়াহুড়ো করার দরকার নেই। শান্তভাবে ধীরে সুস্থে গেলেও আপনি রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন। এমন নয় যে একদিনেই সমস্ত রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবে। ব্যাংক সময় দিয়ে দেবে 3 দিন বা 4 দিন বা 5 দিনের জন্য, বা হয়তো অনেক দিন সময় দিতে পারে। সেটা ব্যাংকে গিয়ে আপনাকে খোঁজ নিতে হবে যে কতদিনের জন্য রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশন করতে যাওয়ার আগে কি কি সঙ্গে রাখবেন জেনে রাখুন। অফলাইন রেজিস্ট্রেশন করতে ব্যাংকে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বা তথ্য অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন, যেমন CHC অর্থাৎ কম্পালসারি হেলথ সার্টিফিকেট, অরিজিনাল কপি, সঙ্গে 3 সেট জেরক্স কপিও রাখবেন। নাম্বার 2, পাসপোর্ট সাইজ কালার ফটো অন্তত 3 কপি নিয়ে যাবেন। নাম্বার 3, আধার কার্ড অরিজিনালটার সঙ্গে রাখবেন,
এর সঙ্গে 3 সেট জেরক্স কপিও রাখবেন। নাম্বার 4, ভোটার আইডি কার্ড, অরিজিনালটাও সঙ্গে নিয়ে যাবেন, সঙ্গে 3 সেট জেরক্স কপি। এই সমস্ত জেরক্স কপির উপরে কিন্তু আপনি অ্যাটেস্টেড সিগনেচার করে রাখবেন, আপনার সই করে রেডি করে রেখে দেবেন, তাতে আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা অনেক স্মুথ হবে, অনেক তাড়াতাড়ি হবে। অবশ্যই সঙ্গে করে একটি পেন নিয়ে যাবেন, কালো হোক আর নীল হোক, যে কোনো একটি কালের পেন নিয়ে যাবেন। কারণ অনেক সময় কি হয়, ব্যাংকে ফর্ম পূরণ করার সময় পেন খুঁজে বেড়াই আমরা, দাদা আপনার কাছে পেন আছে, দাদা আপনার কাছে পেন আছে, দাদা পেনটা একটু দিন না, এইরকম আমরা করে থাকি। সো ইট ইজ বেটার কি নিজের কলম ব্যবহার নিজেরই সুবিধার জন্য করতে হবে, তাই সঙ্গে করে একটি পেন নিয়ে যাবেন। এই সমস্ত কাগজপত্র আগেই গুছিয়ে নিয়ে গেলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য। এই সমস্ত ডকুমেন্টসগুলোকে একটি ফোল্ডারের মধ্যে রাখবেন, আর সেই ফোল্ডারটাকে আপনি ক্যারি করবেন, ব্যাস, দ্যাটস অল। আপনার রেজিস্ট্রেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে বোঝা গেল, রেজিস্ট্রেশন করতে যাওয়ার আগে অর্থাৎ ব্যাংকে পৌঁছানোর আগে আপনি কি কি ডকুমেন্টস রেডি করে নিয়ে যাবেন। ইটস ক্লিয়ার? রেজিস্ট্রেশনের পরবর্তী ধাপ, ধরুন আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল, এরপর কি করতে হবে? রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আপনাকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পূর্ণ করতে হবে। প্রথমত, যাত্রা পারমিট সংগ্রহ করতে হবে এবং খুব যত্ন সহকারে এটাকে রাখতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলেই আপনি পেয়ে যাবেন আপনার যাত্রা পারমিট। এই যাত্রা পারমিট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি, তাই এটিকে খুব সাবধানে সংরক্ষণ করবেন, যত্ন করে রাখবেন, হারিয়ে ফেলবেন না। সম্ভব হলে এই যাত্রা পারমিটের 2-3টে রঙিন প্রিন্ট নিয়ে নিন, অর্থাৎ কালার প্রিন্ট করে নেবেন, তাতে আপনার সুবিধা হবে। আমি নিজেও করেছিলাম ব্যক্তিগতভাবে। তো এটা কি সুবিধা হবে, একটা না হলে আর একটা আপনি ব্যবহার করতে পারবেন। অরিজিনালটা তো অবশ্যই রাখতে হবে। এবং সব গুরুত্বপূর্ণ কাগজপত্র 3-4 সেট জেরক্স কপি করে রাখবেন, যেমন যাত্রা পারমিট, আধার কার্ড, ভোটার কার্ড, মেডিকেল সার্টিফিকেট, এইগুলো কিন্তু সব জেরক্স কপি করে রেখে দেবেন। আর এই সমস্ত কাগজপত্র একটি ফাইল বা ফোল্ডারের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবেন, কারণ যাত্রাপথে এই ডকুমেন্টগুলো আপনাকে বারবার দেখাতে হতে পারে। যাত্রা পারমিট পাওয়ার পর পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার যাত্রার ট্রাভেল টিকিট বুক করা। তাহলে বুঝতেই পারছেন, যতক্ষণ না পর্যন্ত আপনি যাত্রা পারমিট পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনোভাবেই কোনো ট্রেনের টিকিট বা প্লেনের টিকিট বা বাসের টিকিট কাটবেন না, বুকিংই করবেন না, আনলেস আনটিল আপনি যাত্রার পারমিট পাচ্ছেন। যাত্রা পারমিট পাওয়ার পরেই আপনি প্ল্যান করবেন কোন ট্রেনে কিভাবে কখন পৌঁছবেন। এর পরবর্তী ধাপ হলো RFID কার্ড সংগ্রহ করা। আপনি যখন জম্মুতে পৌঁছে যাবেন তখন আপনাকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হলো RFID কার্ড তৈরি করা। এটি তৈরি করা হয় জম্মু কাশ্মীর জম্মু রেলওয়ে স্টেশনে অথবা ভগবতী নগরের বেস ক্যাম্পে। এই RFID কার্ড ছাড়া আপনাকে যাত্রার ট্র্যাকে প্রবেশ করতে দেওয়া হবে না। তো আপনার যাত্রা পারমিট সঙ্গে অন্যান্য সমস্ত ডকুমেন্ট নিয়ে প্রথমেই লাইনে দাঁড়িয়ে পড়বেন RFID কার্ড কোথায় তৈরি হচ্ছে সেখানে। RFID কার্ড তৈরি করার জন্য সাধারণত লাগবে, আরও একবার বলে রাখি, যাত্রার পারমিটটা, আধার কার্ড, ভোটার কার্ড এবং মেডিকেল সার্টিফিকেট। এই ডকুমেন্টগুলো দেখালেই আপনার RFID কার্ড তৈরি হয়ে যাবে। এই দেখুন RFID কার্ড আপনাকে দেখাচ্ছি, এই RFID কার্ড।
এরপর একটি বিষয় সবসময় মনে রাখবেন, এই RFID কার্ডটা সবসময় গলায় ঝুলিয়ে রাখবেন। যাত্রাপথে এটি আপনার পরিচয় ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কখনোই এটিকে নিজের কাছ থেকে আলাদা করবেন না। RFID কার্ডের গুরুত্ব কিন্তু অপরিসীম। এটা আপনার নিরাপত্তার জন্য। এরপর আসি অমরনাথ যাত্রার রুট প্রসঙ্গে। অমরনাথ যাত্রার দুটি প্রধান পথ রয়েছে, একটি হলো পহেলগাম রুট, একটি হলো বালতাল রুট। এই দুই পথের অভিজ্ঞতা, দূরত্ব এবং সময় সবকিছুই কিছুটা আলাদা আলাদা। প্রথমে আসি পহেলগাঁও রুটের কথা। এটি অমরনাথ যাত্রার ঐতিহ্যবাহী একটি পথ, পহেলগাম রুট। এই যাত্রাপথে যদি আপনি যাত্রা করেন, আপনার যাত্রা শুরু হবে পহেলগাম থেকে। এই পথ দিয়ে অমরনাথ গুহা পর্যন্ত পৌঁছতে প্রায় 32 কিলোমিটার ট্রেক করতে হতে পারে আপনাকে। সাধারণত এই যাত্রা সম্পূর্ণ করতে প্রায় 2.5 দিন সময় লাগে। যাত্রার ধাপগুলো সাধারণত এমন হয়, আমি বলছি শুনুন। প্রথম দিন আপনি পৌঁছতে পারেন শেষনাগ পর্যন্ত, এবং শেষনাগেই আপনি রাত্রি যাপন করতে পারেন। ওখানে নাইট হল্ট করবেন, ওখানে টেন্ট পাবেন, লঙ্গরখানা পাবেন, খাওয়া দাওয়া থাকার কোনো অসুবিধা নেই। দ্বিতীয় দিন শেষনাগ থেকে যাত্রা করে আপনি পৌঁছবেন পঞ্চতরণী, এবং সেখানে আপনি নাইট হল্ট করতে পারবেন, টেন্ট পেয়ে যাবেন, লঙ্গরখানা অনেক আছে পঞ্চতরণীতে। তৃতীয় দিন সকালে পঞ্চতরণী থেকে যাত্রা শুরু করে আপনি পৌঁছে যাবেন বাবা বরফানির পবিত্র গুহায়। তারপর দর্শন করলেন। দর্শন করার পর ফেরার সময় আপনার সামনে দুটি পথ খোলা থাকবে। আপনি চাইলে বালতাল রুট দিয়ে একদিনেই নিচে নেমে আসতে পারেন, অথবা আবার পহেলগাম রুট দিয়ে ধীরে ধীরে ফিরে আসতে পারেন, সেটা আপনার চয়েস। এরপর আসি বালতাল রুট। অমরনাথ যাত্রার দ্বিতীয় পথ হল বালতাল রুট বা বালতাল রুট। এই পথে ট্রেকের দূরত্ব প্রায় 14 কিলোমিটারের মতন। যদি আপনার শারীরিক সক্ষমতা ভালো থাকে, তাহলে অনেক যাত্রী একদিনেই পঞ্চতরণী পর্যন্ত পৌঁছে যেতে পারে এই বালতাল রুট দিয়ে। সেখানে রাত্রি যাপন করে পরের দিন সকালে বাবা বরফানির দর্শন করে আবার বালতাল রুট দিয়ে ফিরে আসতে পারেন। মানে এই যাত্রা দুদিনেই শেষ হয়ে যাবে যদি বালতাল রুট আপনি নিতে পারেন। কিন্তু এখানেই একটা টুইস্ট আছে। এখানে একটা কথা মনে রাখা দরকার, এই পথটি তুলনামূলকভাবে পহেলগাম রুটের চেয়ে একটু বেশি খাড়াই এবং কঠিন। যাদের বয়স একটু বেশি বা শারীরিক সমস্যা আছে, তারা সাধারণত পহেলগাম রুট বেছে নেন। তাই এই পথে যাত্রা করার সময় সাবধানে ও ধীরে চলাই ভালো। তবে সুখবর হলো, এখন এই সব পথ অনেকটাই প্রশস্ত করা হয়েছে এবং রাতে চলাচলের জন্য আলোর ব্যবস্থাও করা হয়েছে। এই দুটি পথের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। তাই পহেলগাম রুট এবং বালতাল রুট, এই দুই পথ নিয়েই আমি আলাদা করে বিস্তারিত ভিডিও দেব। যাত্রাপথে ঘোড়া, পিট্ঠু ও পালকি সুবিধা। অমরনাথ যাত্রার পথে সব যাত্রী যে পুরো পথ ট্রেক করে যেতে পারবেন এমন কথা কিছু। আপনি যতটা পারবেন ট্রেক করলেন, তারপরে আপনি যাত্রাপথের মাঝ থেকেই আপনি ঘোড়া নিতে পারেন,
পিট্ঠু নিতে পারেন, পালকি নিতে পারেন। এইসব সুবিধা কিন্তু যাত্রাপথে পাওয়া যায়। ঘোড়া বা হর্স সার্ভিসের যেটা বলা হয়, ঘোড়া যেটা আছে, ঘোড়ার পিঠে চড়ে দেখবেন যে অনেকে অমরনাথ যাত্রা করছে। যারা পুরো পথ হাঁটতে পারবেন না তারা ঘোড়ার সাহায্যে যাত্রা করতে পারবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, এই ঘোড়ার যে ভাড়া সেটা আপনাকেই দিতে হবে, এবং অনেক সময় ঘোড়াওয়ালাদের সঙ্গে ভাড়া নিয়ে আলোচনা করেও ঠিক করা যায়। পিট্টু, আপনি যদি নিজের ব্যাগ নিজে বহন করতে না পারেন তাহলে পিট্টুর সাহায্য নিতে পারেন। পিট্টুরা আপনার ব্যাগ বা প্রয়োজনীয় জিনিস নিজেদের পিঠে করে বহন করে নিয়ে যাবে, তার জন্য আপনাকে অতিরিক্ত ভাড়া দিতে হবে। পালকি বা যাকে আমরা বলি ডান্ডি সার্ভিস, যাদের পক্ষে হাঁটা বা ট্রেক করা একেবারেই সম্ভব নয় তাদের জন্য পালকি বা ডান্ডি পরিষেবাও অমরনাথ যাত্রায় পাওয়া যায়। এই পরিষেবায় কয়েকজন বাহক মিলে আপনাকে পালকিতে করে যাত্রাপথে নিয়ে যায়। বিশেষ করে পঞ্চতরণী থেকে বাবা বরফানের গুহা পর্যন্ত এই পরিষেবার ব্যবস্থা অনেক সময়ই পাওয়া যায়। তবে এর জন্য আপনাকে একটি নির্দিষ্ট খরচ বহন করতে হবে এবং সেটা নেগোশিয়েট করে নিতে পারেন। আপনি পালকি বাহক যারা আছে তাদের সঙ্গে আপনি নেগোশিয়েট করতে পারেন। হেলিকপ্টার সার্ভিস, এছাড়াও অমরনাথ যাত্রায় হেলিকপ্টার পরিষেবার ব্যবস্থা রয়েছে। সাধারণত হেলিকপ্টার সার্ভিস চালু থাকে বালতাল থেকে পঞ্চতরণী অথবা পাহেলগাঁও রুট থেকে পঞ্চতরণী পর্যন্ত। হেলিকপ্টারে গেলে পঞ্চতরণী থেকে অল্প কিছুটা পথ আপনি ট্রেক করতে পারেন, বা সেখান থেকে আপনি পালকি নিতে পারেন, ঘোড়া নিতে পারেন। সেই পরিষেবা নিয়ে কিন্তু আপনি বাবা বরফানের গুহায় পৌঁছে যেতে পারেন। হেলিকপ্টারের ভাড়া ও প্যাকেজ রেট প্রতি বছর আলাদা আলাদা হয়। এবছর হেলিকপ্টারের ভাড়া একটু বাড়তে পারে, তাই হেলিকপ্টার বুক করতে হলে আপনাকে শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই বুক করতে হবে, যে ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়াও আপনাদের সুবিধার্থে যখনই হেলিকপ্টারের ভাড়া বা প্যাকেজ রেট প্রকাশ হবে আমি তার উপরে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারবো। শারীরিক প্রস্তুতি। অমরনাথ যাত্রা একটি পাহাড়ি পথের যাত্রা, তাই শরীরকে আগে থেকেই প্রস্তুত করা খুবই জরুরি। আপনি যে পথ দিয়ে যান না কেন, পাহেলগাঁও রুট থেকে হোক বা বালতাল রুট থেকে হোক, আপনাকে ট্রেক করতেই হবে। আর এই ট্রেকের মধ্যেই রয়েছে এই যাত্রার আলাদা আনন্দ, আলাদা রোমাঞ্চ। কখনো আপনি হাঁটবেন বরফের উপর দিয়ে, কখনো হঠাৎ করে জোরে বৃষ্টি নেমে আসতে পারে, কখনো আবার হঠাৎ করেই তুষারপাতের মুখোমুখি হতে পারেন, কখনো সামনে নেমে আসবে ঘন কুয়াশা। আবার আপনি কখনো হাঁটবেন দুই পাশে বরফের দেওয়াল নিয়ে, তার মাঝখান দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন। এই অভিজ্ঞতাগুলো সত্যি একেবারে অন্যরকম। তাই এই যাত্রা যাওয়ার আগে নিজেকে শারীরিকভাবে প্রস্তুত রাখা খুবই জরুরি, কারণ অতি উচ্চতায় অক্সিজেন কম থাকে, তাই অনেক সময় শ্বাস নিতে একটু কষ্ট হতেই পারে। যদি আপনার উপরে ওঠার অভ্যাস না থাকে তাহলে তো আরো কষ্ট হবে। সেজন্য প্রস্তুতি হিসাবে আপনি কি করতে পারেন না, প্রতিদিন নিয়ম করে 4 থেকে 5 কিলোমিটার হাঁটা প্র্যাকটিস করুন, তারপরে হালকা ব্যায়াম করুন, যোগা করুন, শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন অর্থাৎ প্রাণায়াম করুন রোজ নিয়ম করে। এগুলো করলে শরীর ধীরে ধীরে উচ্চতার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে। আর এখানে একটা মজার কথাও বলে রাখি,
এই যাত্রাপথে সবাই বাবা বরফানির ভক্ত। চেনা হোক বা অচেনা, প্রয়োজন হোক বা অপ্রয়োজনে মানুষ একে অপরকে ডাকে। জানেন কি বলে ডাকে? ডাকে জয় ভোলে বলে। অর্থাৎ আপনি হয়তো কাউকে চেনেন না, আপনার সহযাত্রী, তাকে আপনার দরকার কোনো প্রয়োজনে, আপনি তার নাম জানেন না, কিন্তু আপনি যেই ডাকবেন জয় ভোলে, সঙ্গে সঙ্গে কিন্তু সে সাড়া দেবে, আপনি তার সঙ্গে প্রয়োজনীয় কথা বলতে পারবেন। এমনকি আপনি পরিবার পরিজনদের সঙ্গে যখন যাচ্ছেন, তখন কারোর নাম ধরে না ডাকলেও জয় ভোলে বলে ডাকলেও সাড়া দেবে। এই একটা মজার জিনিস এই যাত্রাপথে, সবাই সবাইকে জয় ভোলে বলে ডাকে। তাই আপনি যদি কাউকে ডাকতে চান, শুধু একবার বলুন জয় ভোলে, দেখবেন সামনের মানুষটি অবশ্যই আপনার দিকে ফিরে তাকাবে। এই যাত্রার পথের এই অনুভূতিগুলো সত্যি অমূল্য। যাত্রায় কি কি সঙ্গে নেবেন? অমরনাথ যাত্রায় যাওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই সঙ্গে রাখতে হবে, কারণ এই যাত্রায় রয়েছে পাহাড়ি পথ, উচ্চতা এবং দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া। তাই সঠিক প্রস্তুতি থাকলে আপনার যাত্রা হবে বেশি নিরাপদ ও আরামদায়ক এবং মসৃণ। প্রথম আসি পরিচয়পত্র ও কাগজপত্র। সবচেয়ে আগে সঙ্গে রাখতে হবে আপনার প্রয়োজনীয় কাগজপত্র, যেমন যাত্রার রেজিস্ট্রেশন পারমিট অর্থাৎ যাত্রা পারমিট, অরিজিনাল এবং জেরক্স। তারপরে মেডিকেল সার্টিফিকেট বা CHC কম্পালসারি হেলথ সার্টিফিকেট, অরিজিনাল এবং জেরক্স কপি। আধার কার্ড, ভোটার আই কার্ড বা পাসপোর্ট, এগুলো সবগুলো অরিজিনাল রাখবেন। সঙ্গে রাখবেন 3 সেট করে জেরক্স কপি। এছাড়াও সঙ্গে রাখতে পারেন একটি টাকার বেল্ট বা কিছু ক্যাশ টাকা, কারণ অনেক সময় কি হয়, অনলাইন পরিষেবা নাও পেতে পারেন পেমেন্টের সময়, সেক্ষেত্রে আপনাকে ক্যাশ দিয়েই পেমেন্ট করতে হবে। বিশেষ করে পিট্টুওয়ালা বা ঘোড়াওয়ালা, তবে আজকাল অনেকেই অনলাইন পেমেন্ট অ্যাকসেপ্ট করে, তাদের QR কোড দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। তবু সুবিধার জন্য কিছু ক্যাশ টাকা সবসময় নিজের কাছে রাখা ভালো, কারণ পাহাড়ি পথে সব জায়গায় ডিজিটাল পেমেন্ট সবসময় কাজ নাও করতে পারে, সেজন্য আপনাকে ক্যাশ টাকা রাখতে হবে। পোশাক ও জুতো। পাহাড়ের আবহাওয়া খুব দ্রুত বদলে যায়, তাই সঙ্গে রাখবেন থার্মাল ইনারওয়্যার, ফ্লিস জ্যাকেট, ওয়াটারপ্রুফ রেইনকোট, গ্লাভস এবং মাফলার। টুপি। জুতোর ক্ষেত্রে ভালো মানের ওয়াটারপ্রুফ ট্রেকিং বুটস নেওয়াই ভালো, এবং কয়েক জোড়া অতিরিক্ত মোজা সঙ্গে রাখবেন, কারণ ভিজে গেলে তখন অসুবিধার মধ্যে পড়বেন, আপনাকে মোজা তো পরিবর্তন করতে হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো আল্ট্রাভায়োলেট প্রোটেকশনাল সানগ্লাস। কারণ বরফের উপর সূর্যের আলো যখন পড়ে, সেই আলো এত তীব্রতা থাকে যে আপনি চোখে নাও দেখতে পারেন, কিন্তু আপনার কাছে যদি এই সানগ্লাস থাকে তাহলে আপনি দেখতে পাবেন, যেটাকে আমি বলি পোলারাইজড সানগ্লাস। যাত্রার সময় ছোটখাটো সমস্যা যে কোনো সময় কিছু হতে পারে, ছড়ে যেতে পারে, কেটে যেতে পারে, লেগে যেতে পারে, তাই সঙ্গে রাখতে পারেন একটি ফার্স্ট এড কিট, যেমন সেখানে থাকবে ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক ক্রিম, পেন রিলিভার এবং উচ্চতার সমস্যার ওষুধ যেমন ডায়ামক্স টাইপের। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। কারো যদি বমি হয়, কারো যদি ফিভার হয়, তো সেই সমস্ত ছোট ছোট যেগুলো হয়, এই সমস্ত ওষুধগুলো কিন্তু নিয়ে রাখতে হবে। এগুলো হচ্ছে তো নর্মাল। এছাড়াও যদি আপনি সুগারের ওষুধ খান বা প্রেশারের ওষুধ খান বা অন্য কোনো
শরীরের স্বাস্থ্যের ব্যাপারে অন্য কোনো ওষুধ খান, তাহলে অবশ্যই এই ওষুধগুলো সঙ্গে নিয়ে যাবেন। এছাড়া সঙ্গে রাখবেন সানস্ক্রিন SPF 50+, অর্থাৎ টান বার্ন না হয়ে যায় স্কিনে লাগাবার জন্য মুখে, লিপ বাম, ময়েশ্চারাইজার বা ভ্যাসলিন জাতীয় ক্রিম বা বডি লোশন, এবং আপনার ব্যক্তিগত ছোটখাটো ওষুধ বা জিনিসপত্র নিয়ে যেতে পারেন। তবে এখানে একটা মজার কথা বলি, এই লিপ বাম, ময়েশ্চারাইজার ক্রিম, ভ্যাসলিন টাইপের বা অন্য কোনো কিছু এরম ধরনের জিনিস আপনি বিনা মূল্যে পেয়ে যাবেন। বিভিন্ন লঙ্গরখানা থেকে এগুলো দেওয়া হয়। প্রত্যেক যাত্রীকে ছোট ছোট প্লাস্টিকের কৌটো করে ফ্রিতে দেওয়া হয়। দেখবেন যে আপনি ফ্রিতে চকলেটও পাচ্ছেন। চকলেট আপনাকে এনার্জি দেবে। মাঝে মাঝে আপনাকে লজেন্স বা চকলেট মুখে দিয়ে চলতে হবে যাত্রার মধ্যেখানে, তাহলে এনার্জি পেয়ে যাবেন। এরপর আসছি খাবার ও হাইড্রেশনের ব্যাপারে। ট্রেক করার সময় শরীরকে সবসময় হাইড্রেট রাখতে হবে। আপনি জল খাবেন, মাঝে মধ্যেই জল খাবেন। আপনার কাছে না থাকলে লঙ্গরখানাতে পেয়ে যাবেন। সঙ্গে রাখতে পারেন একটি রিইউজেবল ওয়াটার বটল, থার্মোফ্লাস্ক, ড্রাই ফ্রুটস, নাটস, এনার্জি বার, গ্লুকোজ বা চকলেট, এগুলো দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে। সঙ্গে রাখতে পারেন ইলেকট্রোলাইট পাউডারও, যা আপনার অত্যন্ত কাজে দেবে। তবে এই যে একটু আগে বললাম, আপনি এগুলো ওই চকলেট বা এনার্জি বার টাইপের এগুলো কিন্তু আপনি লঙ্গরখানা থেকেও পেয়ে যেতে পারেন। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় জিনিস আর কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস সঙ্গে রাখতে পারেন, যেমন 35 থেকে 40 লিটার র্যাকস্যাক রেইন কভার সহ, ট্রেকিং পোল রাখতে পারেন, হেডল্যাম্প বা টর্চ রাখবেন, অতিরিক্ত ব্যাটারি বা পাওয়ার ব্যাংক রাখবেন মোবাইলের জন্য। এছাড়াও সঙ্গে রাখতে পারেন পলিথিন বা ড্রাই ব্যাগ, মানে ভিজে জামা কাপড়, যেমন ভিজে মোজা, এগুলো রাখার জন্য আলাদা করে, কারণ ব্যাগের মধ্যে একসঙ্গে রাখলে শুকনো জিনিসও ভিজে যেতে পারে, তাই আলাদা করে পলিথিন বা ড্রাই ব্যাগ রাখবেন। ছোট তোয়ালে, ক্যাপ বা উলের টুপি রাখবেন, একটি ছোট নোটবুক বা কলম, অনেকে যাত্রার অভিজ্ঞতা লিখে রাখে সেটার জন্য। আর যারা ছবি তুলতে ভালোবাসেন তারা রাখতে পারেন ক্যামেরা এবং মোবাইলের অতিরিক্ত মেমোরি কার্ড। এছাড়াও সঙ্গে রাখবেন টুথব্রাশ, হ্যান্ড ওয়াশ, সাবান, সম্ভব হলে ওয়েট ওয়াইপস রাখতে পারেন, টিস্যু পেপার রাখতে পারেন। কেউ কেউ সঙ্গে রাখেন ছোট অক্সিজেন সিলিন্ডার, এটা না রাখলেও চলে। আপনি অমরনাথ যাত্রা মাঝে মাঝেই অক্সিজেন পেয়ে যাবেন অ্যাকচুয়ালি। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে ছাতা। একটা ছাতা রেখে দেবেন, কারণ হঠাৎ করে বৃষ্টি নেমে গেল মাঝপথে, তখন আপনাকে ছাতা ইউজ করতে হতে পারে। আরেকটি ছোট জিনিস অনেক সময় খুব কাজে আসে, সেটা হলো একটা হুইসেল অর্থাৎ বাঁশি। অনেকে আবার সঙ্গে রাখেন সামান্য শুকনো খাবার, যাত্রাপথে অন্য ভক্তদের সাথে ভাগ করে নেবার জন্য ওইগুলো ব্যবহার করা যেতে পারে। তবে আমার মনে হয় যে লঙ্গরখানাতে যে পরিমাণ খাবার পাওয়া যায় তাতে আর আলাদা করে খাবার নাও রাখলেও চলে। তবে এই লঙ্গরখানা তো শুধু যাত্রাপথে পাওয়া যাবে, কিন্তু বাকি রাস্তাটা তখন কিন্তু প্রয়োজনে লাগতে পারে। স্পেশালি কোনো স্ন্যাক্স টাইপের, ড্রাই স্ন্যাক্স টাইপের রেখে দিলে এগুলো সুবিধা হয়। একটি ছোট্ট পরামর্শ দিই আপনাদের, যাত্রায় যাবার সময় হালকা ব্যাকপ্যাক করাই সবচেয়ে ভালো। যাত্রার আগে যদি সম্ভব হয় সাত্বিক খাবার খাবেন এবং হালকা যোগাসন এবং প্রাণায়াম অনুশীলন করবেন। এতে শরীর ও মন দুটোই যাত্রার জন্য প্রস্তুত থাকবে। লঙ্গরখানা ও থাকার ব্যবস্থা। লঙ্গরখানার কথা না বললে অমরনাথ যাত্রার ছবি কখনোই
সম্পূর্ণ হয় না। অমরনাথ যাত্রার পথে আরো একটি অসাধারণ বিষয় রয়েছে, যেটা প্রথমবার গেলে অনেকে দেখে অবাক হয়ে যান। সেটি হলো লঙ্গরখানা। আপনি যখন পাহেলগাম বা বালতাল বেস ক্যাম্পে পৌঁছাবেন, সেখান থেকে শুরু হয়ে যায় এই বিশাল আয়োজন। যাত্রাপথে অসংখ্য লঙ্গরখানা রয়েছে, যেখানে যাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে খাবার পান এবং ভ্যারাইটিস রকমের খাবার, বিভিন্ন ধরনের খাবার, আপনি যা খেতে চান, চা, কফি, খিচুড়ি, রুটি, সবজি, মিষ্টি, নানা ধরনের সাত্ত্বিক নিরামিষ খাবার পাওয়া যায় বিনামূল্যে। তবে একটি বিষয় মনে রাখবেন, এই যাত্রাপথে সব খাবারই নিরামিষ। পাহেলগাম রুট হোক অথবা বালতাল রুট, দুই পথেই প্রচুর লঙ্গরখানা রয়েছে। শুধু খাবার নয়, অনেক লঙ্গরখানায় যাত্রীদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থাও করা আছে। তারা একটু বিশ্রাম নেবে, তারা একটু আরাম করবে, তার জন্য ব্যবস্থা করে রাখা আছে। এছাড়াও যদি আপনি আরো একটু আলাদাভাবে থাকতে চান, তাহলে সেখানে প্রাইভেট টেন্টের ব্যবস্থাও আছে। এই টেন্টগুলোতে থাকতে হলে আপনাকে একটি নির্দিষ্ট ভাড়া দিতে হবে। ওখানকার যা ভাড়ার নিয়ম বা ভাড়া চার্জ আছে, সেটা আপনাকে পে করতে হতে পারে। লঙ্গরখানা থাকলে আপনাকে পে করতে হবে না, কিন্তু আপনি আলাদাভাবে যদি থাকতে চান, তাহলে আপনাকে আলাদা টেন্ট নিতে হবে এবং তার বিভিন্ন রকমের রেঞ্জ আছে। সেই খরচ সাধারণত খুবই স্বাভাবিক এবং সবার নাগালের মধ্যেই থাকে। মানসিক প্রস্তুতি। অমরনাথ যাত্রা শুধু শরীরের পরীক্ষা নয়, এটি মন ও বিশ্বাসেরও পরীক্ষা। পথ কঠিন হতে পারে, আবহাওয়া বদলে যেতে পারে, শারীরিক ক্লান্তি আসতে পারে, কিন্তু সেই সব কিছুর মধ্যে থাকে মহাদেবের ডাক। আর সে কথা মনে রেখেই আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। সব রকম অসুবিধার সম্মুখীন হব এবং সেগুলোকে ওভারকাম করব, এই কনফিডেন্সটা রাখতে হবে। তবেই আপনি অমরনাথ যাত্রা করতে পারবেন। সব শেষে বলবো, অমরনাথ যাত্রা মানে শুধু বরফের শিবলিঙ্গ দর্শন নয়, এটি এমন এক যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপে মানুষ অনুভব করে মহাদেবের উপস্থিতি। 2026 সালের জন্য যখনই সাইন বোর্ড প্রকাশ করবে, সিএইচসি ফর্ম, ডক্টর লিস্ট, হসপিটাল লিস্ট, ব্যাংকের লিস্ট, রেজিস্ট্রেশন ডেট, সব আপডেট এই চ্যানেলেই জানানো হবে। তাই যদি আপনি সত্যি অমরনাথ যাত্রার কথা ভাবছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আসছে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য। আর সত্যি বাবা বরফানের ডাক অনুভব করেছেন যারা, তাদের জন্য এই যাত্রা শুধু একটি ট্রেক নয়, এটি একটি আধ্যাত্মিক সাধনা। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলকেই অনেক অনেক সুবিধে যোগাবে এবং আনন্দ দেবে এবং উপকারে লাগবে। এইরকম সুবিধা পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, না হলে কমেন্ট করে জানতে পারেন। আরো যদি কিছু জানার থাকে, আমি জানি এই ভিডিওতে আরো অনেক কিছু হয়তো ইনফরমেশন বাকি রয়ে গেল, সবকিছু হয়তো টাচ করে পারলাম না। তো আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে, আপনি অবশ্যই কমেন্টস করে জানতে পারেন। ডেফিনেটলি আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব। তো আজ এখানেই শেষ করব।
এই প্রস্তুতি পর্ব। সবাই ভালো থাকবেন, সবাই যাত্রার প্রস্তুতি নিন। মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে আমাদের। যাত্রা শুরু হলো বলেই। সবাইয়ের যাত্রা মঙ্গলময় হোক। হর হর মহাদেব। জয় শ্রী অমরনাথ।